আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি অনেক বেশি ভালো আছো। আজকের ভিডিওতে আমরা 1971 উপন্যাসটি নিয়ে আলোচনা করব। এই উপন্যাসের প্রেক্ষাপট, উপন্যাসটিতে কি কি বোঝানো হয়েছে, এই উপন্যাসটির কাহিনী একেবারে সংক্ষেপে বুঝিয়ে দেব এবং উপন্যাস না পড়েও এখান থেকে উপন্যাসের একেবারে পুরোপুরি গল্প বুঝতে পারবে। 1971 সালে পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে যে রক্তক্ষয়ী যুদ্ধটা হয়, যেটা শেষ হয় 16 ডিসেম্বর বাংলাদেশের বিজয়ের মধ্য দিয়ে, সেটিকেই আমরা 1971 বলে বুঝে থাকি। তো এই উপন্যাসটা হুমায়ুন আহমেদ একেবারে প্রান্তিক একটা গ্রাম নিয়ে, সেই গ্রামের যুদ্ধের ভয়াবহতা কেমন ছিল, সেই গ্রামের অবস্থা কেমন ছিল, মিলিটারিরা কিভাবে আসে, কিভাবে সেই এলাকার মানুষজনগুলোকে ধরে এনে গুলি করে মারা হয়, সেই ভয়াবহতা তিনি এই উপন্যাসে তুলে ধরেছেন। তো এই উপন্যাসে মূলত আমরা তিনটা জিনিস দেখতে পাবো। প্রথমে আমরা দেখতে পাবো যে প্রান্তিক একটি গ্রামে যুদ্ধের অবস্থা ও ভয়াবহতা। উপন্যাসটির ঘটনা ঘটেছে একটি ছোট প্রান্তিক গ্রামকে ঘিরে। শহর থেকে বিচ্ছিন্ন এই গ্রামেও যুদ্ধের ভয়াবহতা পৌঁছে যায়, মিলিটারিরা কিভাবে পৌঁছায় এবং সেখানকার মানুষজনকে কিভাবে নির্যাতন করে সেই বিষয়টি উঠে আসে। গ্রামবাসী আতঙ্কে, কেউ পালাচ্ছে, কেউ লুকিয়ে আছে, কেউ কেউ মিলিটারি আসার খবরটি বিশ্বাস করছে না। 2 নম্বরে আমরা দেখতে পাই যে মিলিটারি বাহিনীর আক্রমণ। মিলিটারি গ্রামে হানা দেয়, আগুন লাগায়, বাড়িঘর জ্বালিয়ে দেয়। নারী, শিশু, বৃদ্ধ, যুবক, কারোর উপরে তাদের কোনো দয়া ছিল না। ধর্ষণ, খুন, গুলি করে হত্যা, এসব নির্মমতা গ্রামের মানুষের উপর নেমে আসে। মিলিটারিরা যাদেরকে সন্দেহভাজন মুক্তিযোদ্ধা বা দেশপ্রেমিক মনে করে তাদেরকে ধরে নিয়ে যায় এবং গুলি করে হত্যা করে। পুরো গ্রাম ভয় ও অনিশ্চয়তায় ভেঙে পড়ে। গ্রামের মানুষের সংগ্রাম ও মনোভাব। এত আতঙ্কের মাঝেও অনেকে দেশকে ভালোবেসে মুক্তিবাহিনীর পক্ষে কাজ করে। কেউ কেউ খাদ্য ও মুক্তিবাহিনীকে খবর দিয়ে সাহায্য করে, কেউ কেউ গোয়েন্দা এবং দেশপ্রেমিক হিসেবে গড়ে ওঠে। তো এই উপন্যাসটি মূলত রচিত হয়েছে ময়মনসিংহ ভৈরব লাইনের একটি স্টেশন পাশে নান্দাইল রোড থেকে সোজা উত্তরে 10 মাইল দূরে রুয়াইল বাজারকে পেছনে ফেলে আরো মাইল 30 উত্তরে মধুবন বাজার পেছনে ফেলে পূব দিকে 7-8 মাইল গেলে ঘন জঙ্গল। এই ঘন জঙ্গলের স্থানীয় নাম মধুবনের জঙ্গলা মাঠের পেছনে নীলগঞ্জ গ্রাম। তো এই যে নীলগঞ্জ গ্রাম, এই গ্রামকে কেন্দ্র করেই পুরো উপন্যাসটা রচিত। আর এর পাশে মধুবনের জঙ্গলা মাঠ আছে। তো মিলিটারি যারা আসে তারা মনে করে যে এই জঙ্গলা মাঠে মুক্তিবাহিনী লুকিয়ে রয়েছে, অর্থাৎ বাংলাদেশের যে মুক্তিযোদ্ধারা ছিল তারা লুকিয়ে রয়েছে, এবং সেটি জানার পরেই তারা এই গ্রামে আসে। নীলগঞ্জ খুব ভালো গ্রাম না, এখানকার রাস্তাঘাটের অবস্থা খুবই বাজে এবং এখানকার মানুষও খুবই দরিদ্র। এই উপন্যাসে বেশ কয়েকটি চরিত্র আমরা দেখতে পাবো। প্রথমেই আমরা দেখতে পাবো মীর আলী, যার বয়স 70 বছর এবং তিনি অন্ধ, চোখে দেখতে পান না। এরপর বদি বা বদিউজ্জামান, ইনি মীর আলীর ছেলে। তার মধুবন বাজারে মনিহারের একটা দোকান আছে। অনুভা বদির স্ত্রী, পরিবানু বদির মেয়ে। চিত্রাবণী চরিত্রটাও গুরুত্বপূর্ণ, মাঝখানে সে আসে। কৈবর্তপাড়া এসে থাকতো এবং এই গ্রামের প্রথম ভিক্ষুক এই চিত্রাবরী। নীলু সেন, পূর্বে প্রচুর সম্পদ ছিল তার বয়স 50 বছর এবং গ্রামে কোনো সালিশ এবং বিয়ের কথাবার্তা হলে তাকে ছাড়া হতো না এবং তিনি খুবই মিষ্টভাষী একজন মানুষ। বলাই এই নীলু সেনের বাড়িতে থাকে প্রচণ্ড ভীতু মানুষ এবং সে এই মিলিটারির ভয়ে পালিয়ে বেড়ায়। জয়নাল মিয়া, এই চরিত্রটা খুবই গুরুত্বপূর্ণ, বারবার আসবে এটা। এই জয়নাল মিয়া মেরুদণ্ডহীন একজন ব্যক্তি, সে সবার মন রক্ষা করে চলার চেষ্টা করেন এবং মালা তার বড় মেয়ে। মসজিদের ইমাম সাহেব, এই ইমাম খুবই গুরুত্বপূর্ণ একটা চরিত্র। সে মসজিদেই থাকে এবং জয়নাল মিয়ার বাড়িতে মাসের 15 দিন খায় এবং বাকি 15 দিন সে অন্য বাড়িতে খায়। আজিজ মাস্টারও খুবই গুরুত্বপূর্ণ চরিত্র, বারবার তার কথা আসবে। তিনি নীলগঞ্জ প্রাইমারি স্কুলের হেডমাস্টার। সে রুগন, তার হাঁপানি রোগ আছে, কবিতা লেখেন এবং কবি। সে বিএ পর্যন্ত পড়াশোনা করেছে কিন্তু বিএ পরীক্ষা দেয়নি এবং এই গ্রামে সবচেয়ে শিক্ষিত ব্যক্তি এই আজিজ মাস্টার। রাসমোহন স্কুলের দপ্তরি। মতি মিয়া এই গ্রামের একজন বাসিন্দা, সে ভীরু। নিজাম পাগল, মতি মিয়ার শালা, সে বিচক্ষণ এবং গুপ্তচর। গ্রামের মানুষজন তাকে পাগল হিসেবে জানে, কিন্তু সে এই মুক্তিবাহিনীর একজন সহচর বা গুপ্তচর হিসেবে কাজ করে। মিলিটারি কমান্ডার এজাজ আহমেদ। তো এই এজাজ আহমেদের নেতৃত্বেই এই মিলিটারি বাহিনী নীলগঞ্জ গ্রামে আসে এবং ইনি খুবই চালাক, বুদ্ধিমান একজন মানুষ এবং সে দয়াহীন। এবং মিলিটারি বাহিনীর পরিচালক সে পাকিস্তানের পেশোয়ার অঞ্চলের বাসিন্দা। রফিক কমান্ডার এজাজ আহমেদের সহযোগী, কুমিল্লায় বাড়ি। সে দেশপ্রেমিক, সে মুক্তিবাহিনীর সহায়ক এবং সহযোগী হিসেবে কাজ করে।
তার বয়স হচ্ছে 30 এবং সে বিএ পাশ করেছে। মনা হচ্ছে কৈবর্ত পাড়ায় থাকে। এই মনাই হচ্ছে চিত্রা বুড়ির ছেলেকে খুন করে। শব্দরুল্লাহ, সে হচ্ছে এই নীলগঞ্জ গ্রামের বাসিন্দা। ছেলে মেয়ে নিয়ে পালিয়ে যেতে চায়, কিন্তু পরবর্তীতে জয়নাল মিয়ার পরামর্শে আর পালায় না। আচ্ছা, এই পর্যায়ে আমরা এই পুরো উপন্যাসটাকে একেবারে সিকোয়েন্স অনুযায়ী কাহিনীটা সংক্ষেপ করে বলবো। 1 মে 1971 সালের একটা ঘটনা, যেটা নীলগঞ্জ গ্রামে সংঘটিত হয়। মীর আলী একজন অন্ধ ব্যক্তি। মাঝরাতে তার ছেলে বদিকে বাইরে নিয়ে যেতে বলেন। বদির বউ অনুফা তাকে বাইরে নিয়ে যান। ফজরের দিকে মীর আলীর আবার প্রস্রাব লাগলে তিনি তার ছেলে বদিকে বলেন এবং বদি তাকে বাইরে নিয়ে যান। পরবর্তীতে তাকে উঠোনে একটা জলচৌকিতে বসিয়ে দেন এবং এই সময় তিনি বাড়ির সামনে দিয়ে একদল লোককে হেঁটে যাওয়ার শব্দ শুনতে পান। কিছু সময় পরে এই মীর আলীর সামনে দিয়ে 50 জন সৈন্যের একটা দল গ্রামে প্রবেশ করে। এরাই ছিল মূলত মিলিটারি। মীর আলী বদিকে এই মিলিটারি গ্রামে প্রবেশের ব্যাপারটা জানান, কিন্তু বদি বিশ্বাস করেন না। এই যে নীলগঞ্জ গ্রাম, এটা খুবই দরিদ্র এবং অবহেলিত একটা গ্রাম ছিল। এখানকার রাস্তাঘাটের অবস্থা খুবই বাজে ছিল এবং এর পাশে যে একটা রয়্যাল বাজার আছে, এই বাজার নিয়ে মানুষের অনেক গর্ব, কিন্তু এই বাজারে হচ্ছে রাস্তাঘাট খুবই খারাপ ছিল। আর মধুবন বাজারের অবস্থা ছিল আরও বাজে। জঙ্গলা মাঠে সাপের উপদ্রব এবং সেখানে নীলগঞ্জ একটি দরিদ্র গ্রাম, যার মধ্যে 30-40টি ঘর ছিল। সেখানে ছিল ছাউনি ঘর, কিন্তু এই যে বদি, এই বদির ঘরটি ছিল হচ্ছে টিনের। চন্দ্রকান্ত সেনের প্রচুর সম্পত্তি ছিল, কিন্তু তার সম্পত্তি সে মারা যাওয়ার পর তার একমাত্র উত্তরাধিকারী নীলু সেন, তিনি মনে করেন যে তার সম্পত্তি একটা কলসিতে করে তিনি কোথাও পুঁতে রেখে গিয়েছেন, কিন্তু অনেক খোঁড়াখুড়ির পরেও নীলু সেন কোনো সম্পত্তি পান না। জয়নাল মিয়া ছিলেন এই গ্রামের সবচেয়ে সম্পদশালী ব্যক্তি। ইমাম সাহেব বিয়ে করেননি, মসজিদের ইমাম যে। আজিজ মাস্টার কবিতা লেখেন। জয়নাল মিয়ার মেয়ে মালাকে তিনি বিয়ে করতে চান, তিনিও অবিবাহিত। এবং এই ইমাম সাহেব এবং আজিজ মাস্টার দুইজনই হচ্ছে এই গ্রামে বিদেশি। মতি মিয়া শালা নিজাম পাগল জঙ্গলা মাঠে সে যাতায়াত করেন। গ্রামে সে পাগল হিসেবে পরিচিত, কিন্তু মূলত সে মুক্তিবাহিনীর গোয়েন্দা হিসেবে কাজ করে। নীলগঞ্জের নিচু দিকে কৈবর্তরা বাস করতেন, যারা জেলে ও ডাকাত হিসেবে পরিচিত। চিত্রা বুড়ির ছেলেকে খুন করে তারা। চিত্রা বুড়ি যখন বিচার প্রার্থনা করেন, বিচার না পেয়ে পরবর্তীতে ভিক্ষুক হয়ে যান এবং কালী মন্দিরে আশ্রয় নেন। দেবীর কাছে ছেলের খুনের বিচার চাইতে থাকেন এবং এই যে তিনি কালী মন্দিরে থাকতেন, তো এই একদিন রাতে তিনি হচ্ছে মিলিটারি আসার শব্দ শুনতে পান এবং বুঝতে পারেন, কিন্তু তখন তিনি কি করবেন এটা বুঝতে পারেন না। মিলিটারি স্কুলে গিয়ে আশ্রয় নেয় এবং প্রথমে সেটা ইমাম সাহেব বুঝতে পারেন। মতি মিয়া মসজিদে আসলে তার সাথে আলাপ করেন, কিন্তু মতি কিছুই জানে না। তো এই যে উপন্যাসটা, এটা শুরু হয় মূলত একটা মাঝরাত দিয়ে মীর আলীর বাইরে যাওয়াকে কেন্দ্র করে এবং ফজরের সময় মসজিদে ইমাম সাহেব যখন নামাজ পড়াতে যাবেন, ওই সময় মসজিদে লোকজন খুব একটা আসে না। প্রথম দিকে মতি আসলে তিনি হচ্ছে এই যে গ্রামে মিলিটারি আসছে সেটাকে তিনি মতির কাছে বলেন, কিন্তু মতি এই ব্যাপারে কিছুই জানে না। এরপর নীল শার্ট পরে একটা লোক রফিক ইমাম সাহেবকে ডেকে নিয়ে যান। এরপর রাসমোহনের মাধ্যমে আজিজ মাস্টারকে মিলিটারি ডেকে পাঠায়। আজিজ মাস্টার একাকি যেতে চান না, তিনি গ্রামের একটা ছোটোখাটো দল নিয়ে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিয়ে স্কুলে যান, কিন্তু এই আজিজ মাস্টারকে বন্দী করা হয় এবং বাকিদেরকে ছেড়ে দেওয়া হয়। পরবর্তীতে এই বাকি লোকজন তারা হচ্ছে এই স্কুলের পাশেই ছাতিম গাছের নিচে অপেক্ষা করে। গ্রামের মানুষ আতঙ্কে থাকে যেহেতু মিলিটারি এসেছে। মতি বদিকে মিলিটারির খবর জানায়। বদি হচ্ছে মধুবন বাজারের দিকে যাচ্ছিল, সে আরো দ্রুত রওনা হয়। রফিকের মাধ্যমে কমান্ডার আজিজ মাস্টারকে প্রশ্ন করতে শুরু করেন, কিন্তু আজিজ মাস্টার কিছুই জানেন না। জঙ্গলা মাঠে মুক্তিবাহিনী আছে কিনা জানতে চাইলে এই আজিজ মাস্টার অস্বীকার করেন। প্রশ্নোত্তর শেষে তাকে ছেড়ে দেওয়া হয়, কিন্তু পরক্ষণে আবার ডাকা হয়। তার কাছে কবিতা শোনার পর জয়নাল মিয়ার মেয়ে মালাকে বিয়ে করতে চান কিনা প্রশ্ন করা হয় এবং মুক্তিবাহিনী সম্পর্কে তিনি যদি সঠিক তথ্য দিতে পারেন তাহলে এই মালার সাথে আজিজ মাস্টারের বিয়ে কমান্ডার এজাজ আহমেদ দিয়ে দিবেন, এরকম একটা প্রতিশ্রুতি দেন। কিন্তু উত্তর না দিলে তাকে ইমাম সাহেবের সাথে স্কুল ঘরে বন্দি করে রাখা হয়। মীর আলী নাতনিকে নিয়ে চা ও মুড়ি খায় এবং অনুফার প্রশংসা করে। এই অনুফা সংসারে আসার পর থেকে এই সংসারের উন্নতি হয়েছে। বদির বিয়ের দিনে প্রচণ্ড ঝড় হয়েছিল, এটা তিনি কল্পনা করেন এবং এর মধ্যেই গ্রামে গোলাগুলি শুরু হয়। নতুন একটি মিলিটারি বাহিনী গ্রামে ঢোকে। বদি বাজারে যাওয়ার পথে দ্বিতীয় মিলিটারি বাহিনীকে দেখে ভয় পান এবং একটি খালের গর্তের পানিতে আশ্রয় নেন।
স্কুলের টিনের ঘরে ইমাম সাহেব ও আজিজ মাস্টারের মধ্যে কথাবার্তা হয়। তারা দোয়া ইউনুস পড়েন, ভয় ও ক্ষুধায় কাতর হয়ে পড়েন। ইমাম সাহেব অজুর পানি চাইবেন কিনা তিনি মাস্টারকে এটা জিজ্ঞেস করেন। পরবর্তীতে মাস্টার ওই ঘরের মধ্যেই জড়সড় হয়ে ঘুমিয়ে পড়েন। নীলু সেন অসুস্থ হয়ে পড়লে বলাই তার জন্য দুশ্চিন্তা করে, কিন্তু নীলু সেনের একেবারে মরার মতন অবস্থা হয়, কিন্তু শেষ রাতের দিকে দেখা যায় নীলু সেন কিছুটা সুস্থ হয়ে যায়। সকালে মিলিটারি আসে, নীলু সেনকে গুলি করে হত্যা করে একটা দেয়ালের কাছে রেখে যান। এই যে বলাই তার সাথে ছিল, সেই বলাই পালিয়ে যায়। বদি সারা রাত খালি গায়ে দাঁড়িয়ে থাকে। মীর আলীর সামনে দিয়ে রফিক, ইমাম সাহেব ও মাস্টারকে বিলের কাছে ডেকে নিয়ে যায়। কমান্ডার এজাজ আহমেদ ও একজন নন কমিশনড অফিসারের নির্দেশে চিত্রাবুড়ির ছেলের খুনি মনা ও তার ছোট ভাই বীরুকে গুলি করে হত্যা করা হয়। গুলির এই দৃশ্য দেখে ইমাম সাহেব বমি করে ফেলেন। মীর আলীর সামনে দিয়ে ফিরে যাওয়ার সময় কমান্ডার আর মীর আলীর মধ্যে কথাবার্তা হয় এবং কমান্ডার তখন রফিককে বলেন যে যেহেতু একটা যুদ্ধে জড়িয়ে পড়েছে তাই কিছুটা অন্যায় হবেই। বাঙালিও যদি এরকম পাকিস্তানের উপর যুদ্ধ করে, বাঙালিও তখন এরকম কিছু অন্যায় করবে। রফিক দেখে নীলু সেনের মৃতদেহ এখনো সরানো হয়নি। কালী মন্দিরের সামনে গেলে ঝড় উঠলে কমান্ডার ও রফিক মন্দিরে আশ্রয় নেন এবং মন্দিরে বলাইকে দেখতে পায়। বলাই সেখান থেকে আরেক জায়গায় পালিয়ে যাওয়ার চেষ্টা করে। রফিক ও কমান্ডারের মধ্যে কথাবার্তা হয়। পরে ঝড়ের মধ্যে তারা রওনা দেয়। ঝড়ে বদির ঘরের ছাউনি উড়ে যায়। বদি সেই খালের মধ্যে পানিতেই দাঁড়িয়ে থাকে, সে ভয়ে আর আসে না। এলাকা একদম নিস্তব্ধ হয়ে যায়, কেউ ঘরে বাতি জ্বালায় না। মাগরিবের নামাজে 4-5 জন মুসল্লি মসজিদে যায়, কিন্তু গুলির শব্দ শুনে তারা ভয়ে আবার পালিয়ে চলে আসে এবং বলাই এদিক ওদিক পালিয়ে বেড়ায়। ঝড়ের সময় মিলিটারি ও রাজাকার সফদরুল্লাহর ঘরে আসে। তার স্ত্রী ও ছোট বোনের দিকে এগিয়ে যায় এবং ধারণা পাওয়া যায় যে তার স্ত্রী এবং ছোট বোনের সাথে খারাপ কিছু ঘটে যায়, যে কারণে সফদরুল্লাহ জয়নাল মিয়ার সাথে পরামর্শ করে যে তার বউ ও বোনকে অন্য কোথাও পাঠিয়ে দিবে কিনা। পরবর্তীতে জয়নাল মিয়া ভাবে যে কিছু হবে না, এজন্য এই সফদরুল্লাহ আর তার স্ত্রী ও বোনকে নিয়ে কোথাও যান না। মেজর সাহেব ইমাম সাহেবের কাছে মুক্তিবাহিনী সম্পর্কে জানতে চাইলে তিনি অস্বীকার করেন। পরে তাকে 3টি চর মারেন। আজিজ মাস্টারের কাছে জানতে চাইলে তিনি অস্বীকার করেন এবং তাকে ন্যাংটা করে পুরো গ্রামে ঘোরানো হয়। রাত 8টায় পুরো গ্রাম নিস্তব্ধ। সফদরুল্লাহ দা নিয়ে ছোটাছুটি করছেন। কৈবর্তপাড়া খালি হয়ে যাচ্ছে, সবাই পালিয়ে যাচ্ছেন। মীর আলী ক্ষুধায় কাঁদে। অনুফা ভাত রান্না করেন না। বদি এখনও ফেরেননি। বদি পানিতেই দাঁড়িয়ে থাকে। সে জ্বর অনুভব করে এবং বিভিন্ন কথা ভেবে সে একাকী হাসে। রফিক ও কমান্ডারের মধ্যে কথাবার্তা হয়। রফিকের কথায় ও কাজে কমান্ডার সন্দেহ করে। বন্দি ঘরে ঢুকে কমান্ডার জয়নাল মিয়া ও মাস্টারকে প্রশ্ন শুরু করেন। উলঙ্গ হয়ে লজ্জায় মরার চেয়ে আজিজ মাস্টার মৃত্যুর জন্য রাজি হয়ে যান এবং মুক্তিবাহিনী সম্পর্কে আজিজ মাস্টারকে জিজ্ঞেস করলে তিনি এবারও অস্বীকার যান, তিনি কিছুই জানেন না এবং তার 10 মিনিট পরেই তাকে একটা বিলের কাছে গিয়ে নিয়ে তাকে হত্যা করা হয়। জয়নাল মিয়াকে প্রশ্ন করলে জঙ্গলা মাঠে প্রায় 100 জন মুক্তিবাহিনীর কথা তিনি বলে দেন। এর মধ্যে 6-7 জন আহত অবস্থায় আছে এবং এই গ্রাম থেকে 3 বার মুক্তিবাহিনীর কাছে খাবার পাঠানো হয়েছে। এইসব বিষয় তিনি স্বীকার করেন। এরপর তাকে ছেড়ে দেওয়া হয় এবং এই জয়নাল মিয়া দৌড়ে স্কুলঘর থেকে পালিয়ে যান। কমান্ডার রফিকের উপর সন্দেহ করে, কারণ রফিকের বিভিন্ন কর্মকাণ্ড কথাবার্তা কমান্ডার সাহেব বুঝে ফেলেন যে রফিকও এই ব্যাপারে আগে থেকে জানতেন এবং কথার প্যাচে রফিক একসময় স্বীকার করেন যে তিনি মুক্তিবাহিনীর খবর জানতেন এবং এই মিলিটারি বাহিনীকে ভুল তথ্য দিয়েছেন। এ সময় কৈবর্তপাড়ায় আগুন ধরিয়ে দেওয়া হয়। রফিককে বিলের কাছে নিয়ে পানিতে নামিয়ে দেওয়া হয়। 2 সৈন্য রফিকের দিকে বন্দুক তাক করে। রফিক ভয় পায় না, সে যেন এক নতুন রফিক হয়ে ওঠে। তো রফিককে আসলে গুলি করে মারা হয় কিনা এটা শেষ অবধি আর দেখানো হয় না। শেষ অবধি এইখানে গিয়েই শেষ হয় যে 2 জন সৈন্য রফিকের দিকে বন্দুক তাক করে। তো উপন্যাসটিতে যেটা মূলত বোঝানো হয়েছে যে একেবারে প্রান্তিক একটা অঞ্চলে যেখানে রাস্তাঘাট ভালো না, সেখানেও কিভাবে মিলিটারি বাহিনী পৌঁছে যায়, সেখানকার মানুষজনের উপর কীরকম নির্যাতন চালানো হয়, গ্রামের মানুষজন কীরকম ভয়ে ছিল। তো এই বিষয়গুলো এই উপন্যাসে উঠে আসে। তো আশা করি বুঝতে পেরেছো। দেখা হবে অন্য একটি ভিডিওতে। সে অবধি সবাই ভালো থাকো। যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে করতে পারো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।